চীনের সঙ্গে সম্পর্কে নিরাপদ বোধ করে বাংলাদেশ। মৈত্রী সমিতির সেমিনারে মির্জা ফখরুল। রোহিঙ্গা ইস্যু সমাধানেও দেশটিকে পাশে পাওয়ার আশা তথ্যমন্ত্রীর। সরকার গঠনের পর তদবিরকারীদের চাপে বিব্রত মন্ত্রী এমপিরা। কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বাদ যাচ্ছে না দলের চেয়ারম্যানের অফিসও। স্লুইস গেটের দায়িত্বে থাকবে না পানি উন্নয়ন বোর্ড। বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করবে সরকার। পেকুয়ায় দুর্গত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী। লঘুচাপে সাগর উত্তাল। পটুয়াখালী বরগুনা উপকূলে জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত ঘরবাড়ি। আতঙ্কে স্থানীয়রা। মাত্র আড়াই মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত 4 গুণের বেশি। বায়জিদে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, এক বৃদ্ধের মৃত্যু। 30 জনের বেশি হাসপাতালে। সিলেটে হাম উপসর্গে 3 শিশুর মৃত্যু। পঁয়তাল্লিশ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় বেলুচিস্তানে সাঁড়াশি অভিযান। প্রদেশটির স্বাধীনতার ঘোষণায় সংকটে শেহবাজ শরীফ প্রশাসন। ফায়দা নিতে পারে নয়াদিল্লি। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। চীনের সঙ্গে সম্পর্কে বাংলাদেশ নিরাপদ বোধ করে, এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। শনিবার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সেমিনারে একথা বলেন তিনি। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে ঢাকা, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ চীন সম্পর্কের ভিত্তি বহু পুরনো, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই দুই দেশের সম্পর্ক পায় নতুন গতি। অর্থনীতি, বাণিজ্য ও অবকাঠামো সহযোগিতার পাশাপাশি সময়ের সঙ্গে বিস্তৃত হয়েছে রাজনৈতিক ও দলীয় পর্যায়ের যোগাযোগও। নতুন সরকারের চীন সফর দুই দেশের সম্পর্ককে নিয়ে যায় নতুন উচ্চতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পানি সম্পদ, গণমাধ্যম, প্রযুক্তি ও রাজনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সই হয় 17টি সমঝোতা স্মারক। তিস্তা নদী ব্যবস্থাপনা, অর্থনৈতিক করিডোর ও বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে তৈরি হয় নতুন সম্ভাবনা। শনিবার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সেমিনারে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গেও বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ককে অবিচ্ছেদ্য উল্লেখ করে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ বোধ করে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। এই ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র, এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয়, একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়েছে। অন্যদিকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও কার্যকর ভূমিকা চায় বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ও আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে চীনের সহযোগিতার প্রত্যাশা করছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে, এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অর্থনীতি, অবকাঠামো ও বাণিজ্যের গণ্ডি পেরিয়ে রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা বাংলাদেশের। নীতি সমন্বয় শক্তিশালী করতে হবে। শাহরিয়ার পুলক, এখন, ঢাকা। 17 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মন্ত্রী এমপিরা। তাদের বাড়ি, অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে
তদবিরকারীদের পদচারণা। তবে কোনো কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। বাকিটা জানাচ্ছেন জিনাত জান কবির। চাকরি, বদলি, পদোন্নতি, বাণিজ্য, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিদিনই ভিড় করছেন তদবিরকারীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, ঠিকাদার, এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা মূলত বেশি আসেন মন্ত্রী এমপিদের কাছে। তবে তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তদবিরের কারণে চাপ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। মোহাম্মদ রেজাউল হোসেন আদরের কথাই ধরা যাক। তিনি এসেছেন শরীয়তপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাবা সহ পরিবারের 6 জনের হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে। আমাদের 65 একর জমি জবরদখল করে রেখেছেন ভূমিদস্যুরা এবং আমার বাবা এবং আমার দাদাকে হত্যা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আর্জি যেন তাদেরকে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আবদারের ধরন বুঝে তিনি প্রয়োজন মেটান। তাৎক্ষণিক চাহিদা মেটানোর দরকার মনে করলে নিজের পকেটের টাকা দিয়ে সমস্যার সমাধান করেন। যেগুলো আবদার করে সেগুলো তৎক্ষণিক করতে হয়, তখনই না করলে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে করতে হয়। আবদার করে কারো ছেলে ভর্তি হতে পারছে না, টাকা দরকার। আবদার করে কারো চিকিৎসার টাকা নাই, টাকা দরকার। কেউ ডায়ালিসিস করবে, তার টাকা নাই, টাকা চাচ্ছে। বেশিরভাগ যেটা আমরা সরকার থেকে পাই ঐচ্ছিক তহবিল, সেটা তো যথেষ্ট না। সেই ঐচ্ছিক তহবিলের সাথে আমাদেরও নিজেদের টাকা দিতে হয়, আর এটা প্রতি মাসে অনেক টাকাই দিতে হয় আমাদের। কর্মীদের কথা শোনা ও অভাব অভিযোগ আমলে নেওয়া রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের কাজের একটি অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেটা যাতে প্রকৃত শাস্তি হয়। যে কিছুক্ষণ আগে একটা ছেলের ব্যাপারে পটুয়াখালীর পিপিকে বললাম, তার ভাইকে হত্যা করেছে যুবলীগ ছাত্রলীগ। তো হত্যা করার পরও এখনও মামলাটা চলছে। আমাদের স্থানীয় যারা আইনজীবী আছে তারাও ইয়ে করছেন, বিষয়টা দেখছেন। তো আমি তারপরেও যিনি ওখানকার আমাদের সেক্রেটারি পার্টির অ্যাডভোকেট টোটন সাহেব, ওনাকে বলে দিলাম যে তারা এটা একটু ত্বরান্বিত করুন। দেখুন ওই সময় তো ভাই মারা গেছে ছাত্রদল নেতা এই কারণে, কিন্তু বিচারও পেত না। এখন কমপক্ষে তারা বিচার পায়। এইভাবে প্রতিনিয়ত বলি, এবং এটা তো আমাদের এই কাজগুলো করা উচিত, বলা উচিত। তবে তদবির ও আবদারের কারণে কখনো কখনো অস্বস্তির মধ্যে পড়েন মন্ত্রী এমপিরা। জিনাত জান কবির, এখন, ঢাকা। কোনো স্লুইস গেটের দায়িত্বেই পানি উন্নয়ন বোর্ড থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইস গেটের রক্ষণাবেক্ষণে দায়িত্ব থাকবেন। এছাড়া বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে সরকার টেকসই বাঁধ নির্মাণ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বন্যা জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন তিনি। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যা দুর্গত 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও ঘুরে দাঁড়াতে পারে। এর আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কৃষকরা, তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। চট্টগ্রামের বাইজিদের একটি কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। মাত্র 2 দিনের ব্যবধানে নারী ও শিশুসহ আক্রান্ত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ, আর হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 30 জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, রিজার্ভের দূষিত পানি থেকে এমন বিপর্যয়। কাজী মাহফুজের প্রতিবেদন। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের বাবুলের কলোনিতে এখন প্রতিটি ঘরের গল্পই নির্মম। মাত্র 2 দিনের ব্যবধানে কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এরই মধ্যে 30 জনেরও বেশি হাসপাতালে শয্যাশায়ী। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রাণ গেছে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার স্বামী আছে বলতে মেডিকেল 3 দিন, ওর বলতে পারে আমার 2 মেয়ের অবস্থা। আমার স্বামী আমার তো ক্ষমতা নাই, টেপ পয়সা নাই আমার থেকে, আমি 2 মেয়ে ভর্তি করাম। আমি কাজে গেছিলাম, আয়া দিয়ে আমার নাতি যাই অবস্থা, এরপরে দূরে আমি মেডিকেল লয়ে গেছি। অসুস্থ হয়ে পড়ছে পানি খাইয়া, সে ডায়রিয়ায় আক্রান্ত। 5টা-6টা স্যালাইন করার পরে একটু সুস্থ হয়েছে। তারপর তার মা অসুস্থ, বর্তমানে মেডিকেলে মেরিল সিটিতে ভর্তি আছে। কলোনির বাসিন্দাদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে পানির ট্যাঙ্ক থেকে তীব্র দুর্গন্ধযুক্ত পানি আসছিল, যা বাধ্য হয়ে পান করেই এমন চরম বিপর্যয়। তার উপর 50টি পরিবারের জন্য শৌচাগার মাত্র 7টি। চারপাশের চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এই সংক্রমণকে আরও তীব্র করেছে দাবি তাদের। যদিও কলোনির ম্যানেজারের দাবি, অতীতে কখনো এমনটা ঘটেনি এবং রিজার্ভার নিয়মিত পরিষ্কার করা হতো। মাসে 2 বার করা হয়, 2 বার করা হয়। আমাদের তো প্রায় 33টা মতো টাঙ্কি আছে, 67টা মতো আছে, কি নাম বলে যে বাথরুম, তারপর এরপরে 120টা চুলা গ্যাসের। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যার নির্দিষ্ট দায়িত্বের লোক আছে। তবে চিকিৎসকরা বলছেন, দূষিত পানি এবং নোংরা পরিবেশ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব হতে পারে। 14 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে শিশু বিভাগে ভর্তি হয়েছে প্রায় 6 জন, আর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে 8 জন। একটা রোগী আমাদের ব্রড ডেথ আসছিল 14 জনের বাইরে, এটা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছে। রোগীর হিস্ট্রি থেকে আমরা যেটা জানতে পারলাম, তার মৃত্যু পূর্ববর্তী মুহূর্তে তার ডায়রিয়া ছিল। এদিকে রিজার্ভার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি পরীক্ষা নিরীক্ষা করছে সিভিল সার্জন কার্যালয়। তবে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে দাবি করে বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ। এরই মধ্যে নগরীর 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদন। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র 2.5 মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে, গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন, অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ শক সিনড্রোম, যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুটাই ভাইরাস জনিত রোগ, দুটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা, মানুষকে যাতে জরিমানা আনা যায়, সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিফলেট বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুদ করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের ৮০ থেকে ৯০% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সিলেটে কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৪, ৭ ও ১০ মাস বয়সী ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। এদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জে ৪৪, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৮ জন রয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। চলতি বছরের SSC ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশের আশ্বাস শিক্ষা বোর্ডের। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি নেয়ার মাঝেই পেছানো হলো ফল ঘোষণার তারিখ। শনিবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, HSC পরীক্ষা সংক্রান্ত জটিলতায় SSCর ফল প্রকাশে কিছুটা বিলম্ব হবে, তবে খুব বেশি দেরি হবে না। চলতি মাসের শেষেই ফল প্রকাশ করা হবে। পুরোপুরি হবে না, কারণ এই যে বর্তমান পরীক্ষা সংক্রান্ত জটিলতাগুলিতে আপনারা তো আমাদের খুব ক্লোজলি দেখছেন। এদিকে খুব বেশি এঙ্গেজ থাকার কারণে ফলাফলের কাজটা একটু বিঘ্নিত হয়েছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা প্রস্তুতির একদম চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। নরসিংদীর মাধবদীতে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, শনিবার ভোরে মাধবদী থানার রাতে বলভদদ্রি গ্রামের মনির হোসেন ও মিলনের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। পরে ডাকাতরা ঘরে ঢুকে মূল্যবান মালামাল, গহনা ও টাকা পয়সা লুটপাটের চেষ্টা করলে বাড়ির লোকজন তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলেই নিহত হন। তার চাচা সুরজ মিয়া তাকে বাঁচাতে এগিয়ে এলে ডাকাতরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের অন্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র ও গুলি। কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ নানা অপরাধে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে এক ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে 3টি বিদেশি রিভলভার সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। মতিঝিল ডিভিশনের মতিঝিল থানার এলাকার হোটেল কুরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে। বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি। নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় বেলুচিস্তানে সাঁড়াশি অভিযান শুরু করেছে পাকিস্তান। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, বৃহস্পতিবার মাস্তুং এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহত কত তা স্পষ্ট করেনি পাকিস্তান সেনাবাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক অতর্কিত হামলার জেরে প্রদেশটিতে অপারেশন সাবান নামে একটি অভিযান শুরু হয়েছে। এর আগে বেলুচিস্তানের স্বাধীনতা সংক্রান্ত বিবৃতি আসায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বেলুচিস্তানের স্বাধীনতার বিবৃতি কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসনকে। বিবৃতির সত্যতা মিললে বেলুচদের স্বাধীনতা আর আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা
একই অঞ্চলে দুটি আলাদা সমস্যার সঙ্গে লড়তে হবে ইসলামাবাদকে, যার সুযোগ নিতে পারে কাবুল, আর বেলুচদের স্বীকৃতি দিতে ফায়দা নিতে পারে নয়াদিল্লিও। বাকিটা থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। সম্প্রতি এক বিবৃতি নিয়ে তোলপাড় পাকিস্তানের গণমাধ্যম। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রকাশ করা ওই বিবৃতিতে দাবি করা হচ্ছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে, আর তারা তাদের অঞ্চলের 85%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতিও চালু করেছে বেলুচিস্তান। পাশাপাশি ওই অঞ্চলে সোনা, তামার খনি, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনিরও নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা বা পাকিস্তান সরকার নিশ্চিত করেনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশটি দেশের মোট ভূখণ্ডের প্রায় 44%, যদিও দেশের মাত্র 6% মানুষের বাস এখানে। 1948 সালে কালাত রাজ্যকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বেলুচিস্তানকে নিজেদের অংশ করে নেয় পাকিস্তান। এরপর থেকেই অঞ্চলটি বিদ্রোহে জর্জরিত। বালুচদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক নিপীড়নের শিকার। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ চলে যায় প্রদেশের বাইরে। এখন প্রশ্ন ওঠে, পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা আদায় কতটা বাস্তবসম্মত। বিবৃতিটি সামনে আসার পর কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশ এখনো পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রতি আনুষ্ঠানিক সমর্থন বা স্বীকৃতি দেয়নি, যেটি একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াইকে আরও বেশি বেগবান করে। পাশাপাশি বেলুচিস্তানে বেলুচ ছাড়াও পশতুন ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও বসবাস করেন, যাদের একটি বড় অংশ পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে নন। এই পুরো বিষয়টিকে ভারতের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ বেলুচদের সমর্থন দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে গেলে চটে যাবে আরেক পরাশক্তি চীন। তবে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি শেহবাজ শরীফ প্রশাসনের জন্য দেশের অখণ্ডতা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের বার্তা দেয়। বেলুচের বিচ্ছিন্নতাবাদী নেতাদের জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চাওয়ার বিষয়টিও ইসলামাবাদকে কূটনৈতিকভাবে চাপে ফেলেছে। অর্থাৎ এই বিবৃতির পর প্রশাসনের নিয়ন্ত্রণ ও আসিম মুনিরের সেনাবাহিনীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আর আরব সাগরের বিশাল উপকূল রেখার কারণে বেলুচিস্তানের কৌশলগত গুরুত্ব অনেক। সঙ্গে যোগ হয়েছে তেহরিকি তালেবান পাকিস্তানের মতো সংগঠনের সঙ্গে আফগান সীমান্তে পাক সেনাদের নিয়মিত বিরোধ। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলন তীব্র হলে বিপদেই পড়বেন শেহবাজ শরীফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চলতি গ্রীষ্মে একই সঙ্গে দাবানল আর বন্যার মতো দুর্যোগের সঙ্গে লড়ছে যুক্তরাষ্ট্র। 3 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের বেশ কিছু অঞ্চল, প্রাণ গেছে 2 জনের। পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্পের কাছে ফেডারেল সহায়তা চেয়েছেন রাজ্যের গভর্নর। এদিকে একটানা বজ্রপাতের পর দাবানলের আগুনে পুড়ছে পশ্চিম প্যাসিফিক অঞ্চল। এছাড়াও অন্তত 15 অঙ্গরাজ্যে সক্রিয় আছে 68টি বড় ধরনের দাবানল। আর এর সঙ্গে যোগ হয়েছে কানাডার দাবানল থেকে ধেয়ে আসা কালো ধোঁয়া। সতীর্থ কর্মকারের আরেকটি প্রতিবেদন। প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখছে যুক্তরাষ্ট্র। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগেই রাতারাতি দাবানল ছড়িয়ে পড়েছে প্যাসিফিক নর্থ ইস্ট অঞ্চলে। 15 অঙ্গরাজ্যে জ্বলছে 68টি সক্রিয় দাবানল। দক্ষিণে যখন বন্যা আতঙ্ক, পশ্চিমে তখন আগুনের লেলিহান শিখা। ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের তথ্য, একটানা বজ্রপাতের পর প্যাসিফিক নর্থ ওয়েস্টে প্রায় 17টি নতুন দাবানলের সূত্রপাত হয়েছে। এই মুহূর্তে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সক্রিয় দাবানল অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 17,000-এরও বেশি দমকল কর্মী। মোতায়েন করা হয়েছে 140টি হেলিকপ্টার, 4টি সামরিক C-130 এয়ার ট্যাঙ্কার ক্রু। আবহাওয়া দপ্তরের তথ্য, মাউন্ট ওয়েস্টে কম তুষারপাত ও শুষ্ক আবহাওয়ার কারণে আগস্টের আগেই দাবানলের কবলে পড়ল এলাকাটি। রয়টার্সের তথ্য, চলতি বছরে যুক্তরাষ্ট্রে প্রায় 15.1 লাখ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে, যা গেল বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ের চেয়ে 10 লাখ বেশি। এদিকে টানা তৃতীয় দিনের মতো টেক্সাসের হিল কাউন্টিতে হু হু করে বাড়ছে বন্যার পানি। শুক্রবারের পর বৃষ্টিপাত কমার পূর্বাভাস দেয়া হলেও পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার থেকে টেক্সাসের কয়েকটি এলাকায় 27 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়াও পানিবন্দী এলাকা থেকে এখনো পর্যন্ত 5 শতাধিক মানুষকে উদ্ধার করেছে প্রশাসন। অভিযানে যুক্ত হয়েছেন স্থানীয়রাও। গোয়াদালুপ সহ স্থানীয় নদীগুলোর পানি বাড়তে থাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের কাছে ফেডারেল সহায়তা চেয়ে চিঠি দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। পাশাপাশি এই পরিস্থিতিকে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন, বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। চলার পথে হঠাৎই চোখে পড়বে উড়াল সেতু। বিশেষ কায়দায় তৈরি এই সেতু মূলত বানানো হয়েছে বানর, বনমোরগ, মেছুবিড়াল সহ অন্যান্য প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে, যারা খাবারের খোঁজে সড়ক পারাপারের সময় প্রায় দুর্ঘটনার শিকার হয়। বন বিভাগের এমন উদ্যোগ নজর কেড়েছে সবার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। আষাঢ়ের আকাশে তখনও সূর্যকে ঢেকে দেয়া মেঘের যত লুকোচুরি, তেপান্তর জুড়ে এই গাঢ় সবুজ পৃথিবীর প্রাচীন ফুসফুস যেন টাঙ্গাইলের মধুপুর শালবন। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালে। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও নির্বিচারে বন বিনাশে বর্তমানে বনটির আয়তন এসে ঠেকেছে মাত্র ১০,৫০০ একরে। এতে করে মারাত্মক ঝুঁকিতে বনাঞ্চলের জীববৈচিত্র্য। এক সময়ের প্রাকৃতিক জৌলুসে ভরা এই অরণ্য এখন উপুসের জনারণ্য। ক্ষুধার জ্বালায় কঙ্কালসার বানর শাবকেরা এভাবেই তপ্ত রোদে নেমে আসে পিচগলা মহাসড়কে। শুকনো কাঠখড়ি কিংবা বিভিন্ন গাছের পাতার রসটুকু খেয়ে কোনো মতে সচল রাখছে তাদের চর্মসার পাকস্থলী। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন খাবারের আশায় আশ্রয় তাই ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ৯ কিলোমিটারের এই মহাসড়ক। গেল মাস চারেক আগে এই বানর শাবকটি রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় মারাত্মক আহত হয়ে হারাতে হয় একটি পা। সেই থেকে দলছুট এই বানরটি একাই মহাসড়কে। এর তার কাছ থেকে খাবার চেয়ে একরকম বেঁচে আছে। মূলত সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বন্যপ্রাণীরা শুধু আহতই হয় না, প্রাণও হারাতে হয় অহরহ। এমন পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের শালবন পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে বানর, হনুমান, বনমোরগ, মেছুবিড়াল, গন্ধগোকুল সহ বিভিন্ন প্রাণী নির্বিঘ্নে সড়ক পারাপার হতে পারে সেজন্যই বনের কয়েকটি স্থানে 5টি রোপওয়ে বা উড়াল সেতু তৈরি করে দিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। সড়ক পারাপারের সময় রোপওয়েতে লাফালাফি করতে দেখা গেছে বানরদেরও। অনেক আগেই বিলীন হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুর শালবনের প্রাকৃতিক সৌন্দর্য। কমে এসেছে বনভূমি, সেই সাথে বিনষ্ট হয়েছে বহু প্রজাতির বন্যপ্রাণী। তবে এখনও বনের সৌন্দর্য টিকিয়ে রাখতে যে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বানর শাবক, বনময়ূর, বনমোরগ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যাদের বেশিরভাগই খাদ্যের জন্য ছুটে আসে ময়মনসিংহ টাঙ্গাইলের এই মহাসড়কে। বিভিন্ন সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে অনেক বানরই মৃত্যুবরণ করে। বন বিভাগ সাম্প্রতিক সময়ে 5টি এভাবে রূপয়ে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করেছেন, যার ফলে বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী পারাপারে সহায়তা করছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। বানর রোডে আসলে মনে করেন গাড়ি তো দূরত্ব সব গাড়ি যায়, মানে সাইড সুইডের লাগে ওই অনেক বানর মারাও যায় বা দুর্ঘটনা হয়। নতুন সেতু বানাইছে, আমরা খেলাধুলা করতে যাই বানরে। তুলন্ত যে হচ্ছে যে ইয়েগুলা দেখতেছি আর কি, সেতুগুলা দেখতেছি, এগুলো আর কি বানরদের জন্য খুব উপকার। গাছের সঙ্গে বিশেষভাবে স্থাপন করা এসব রোপওয়ে ব্যবহার করে বানর, হনুমান সহ বনে বসবাসকারী প্রাণীরা এখন নিরাপদে সড়ক পারাপার হতে পারছে। এতে করে বনাঞ্চল থেকে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী পুনরুদ্ধারের আশা করছেন বলে দাবি মধুপুর জাতীয় উদ্যানের এই রেঞ্জ কর্মকর্তার। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কেবল রোপওয়ে তৈরি নয়, বরং নির্বিচারে বনবিনাশ রক্ষার পাশাপাশি বনায়ন বাড়লেই সুরক্ষিত হবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য। রাস্তার উপর এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়ার জন্য কিন্তু মূলত এ ধরনের একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি মাঙ্কি পাস বলা হয়। তো উদ্দেশ্য হলো যেন বন বিভাগ যে উদ্দেশ্য থেকে কাজটি করেছে যে বানরগুলো যেন রাস্তায় না নামে এবং তারা রাস্তায় নামার পরে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির দ্বারা, বিভিন্ন রকমভাবে তাদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। এসব বিষয়গুলো বিবেচনা করেই ওনারা এটা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় এখানে
স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রূপওয়ে স্থাপন করা হয়। আমরা আমাদের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে আরও যাতে বেশি রূপওয়ে স্থাপনের মাধ্যমে এই বন্যপ্রাণীর অবাধ চলাচল যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রকৃতিতে বনভূমির গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অপরিহার্য। তাই বনাঞ্চল রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন, মধুপুর, টাঙ্গাইল। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।